মৌলভীবাজারের বড়হাটের জঙ্গি আস্তানায় দ্বিতীয় দিনের মতো চলছে অভিযান অপারেশন ম্যাক্সিমাস। নিষ্ক্রিয় করা হচ্ছে কুমিল্লায় উদ্ধার হওয়া বোমা। বিদেশ থেকে চলছে জঙ্গি অর্থায়ন, হুন্ডির মাধ্যমেই ঢুকছে টাকা। সন্দেহজনক লেনদেন শনাক্তের নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের। বাংলা ভাইয়ের সহযোগীরাই চালাচ্ছে নব্য জেএমবির কর্মকাণ্ড, অভিযোগ নির্যাতিতদের। গ্রেফতারে চলছে অভিযান, বলছে পুলিশ। প্রাকৃতিক প্রতিকূলতায় পিছিয়ে পড়েছে পদ্মা সেতু সংলগ্ন নদী শাসনের কাজ। গতি বাড়িয়ে পুষিয়ে নেওয়া হবে, বলছেন সংশ্লিষ্টরা। এবং কলম্বোতে শেষ ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা। আগ্রাসী শুরুর পর দুই লঙ্কান ওপেনারকে ফেরালো টাইগাররা। সময় সংবাদের সঙ্গে আছি আমি মিজানুর রহমান কবির। মৌলভীবাজারের বড়হাটের জঙ্গি আস্তানায় দ্বিতীয় দিনের মতো চলছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর অপারেশন ম্যাক্সিমাস। সকাল ৯টার দিকে এই অভিযান শুরু হয়। সকাল ৮:৩০টায় ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াত। পরে ঘিরে রাখা জঙ্গি আস্তানায় শুরু হয় অপারেশন ম্যাক্সিমাস। অভিযানকে ঘিরে বড়হাট এলাকা ১৪৪ ধারা আজও বহাল রয়েছে। গতকাল সন্ধ্যায় প্রথম দিনের অভিযান স্থগিত করা হয়েছিল। মঙ্গলবার গভীর রাতে ফতেপুর ও বড়হাটের বাড়ি দুটি ঘিরে ফেলে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। বৃহস্পতিবার ফতেপুরে অভিযান অপারেশন হিটব্যাক শেষ করা হয়। এরপর গতকাল থেকে বড়হাট এলাকার বাড়িটিতে অভিযান শুরু করে কাউন্টার টেরোরিজম ইউনিট। কুমিল্লায় অপারেশন স্ট্রাইক আউটে উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করার কাজ শুরু হয়েছে। সকালে কোটবাড়িতে পৌঁছে পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট কাজ শুরু করে। এর আগে ঘটনাস্থলে যান চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি সাখাওয়াত হোসেনের নেতৃত্বে একটি দল। পরে বোমা নিষ্ক্রিয় করার কাজ শুরু হয়। কোটবাড়ির প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে আজও জারি রয়েছে ১৪৪ ধারা। বুধবার থেকে কোটবাড়ির ওই বাড়িটি ঘিরে রাখা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী গতকাল সেখানে অভিযান চালানো হয়। এতে 6টি বোমা উদ্ধার করা হলেও বাড়িটিতে কাউকে পাওয়া যায়নি বলে জানান পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি। আমি বললাম তো আপনি খাবেন না, আপনি দিবি না। সন্দেহজনক লেনদেনের উপর নজরদারির পাশাপাশি ব্যাংক হিসাব বন্ধ সহ নানা ব্যবস্থা নিয়েও রোধ করা যাচ্ছে না জঙ্গি অর্থায়ন। বিদেশ থেকে হুন্ডির মাধ্যমে একাধিক হাত ঘুরে টাকা যাচ্ছে জঙ্গিদের হাতে। সেই টাকা দিয়ে কেনা হচ্ছে বিস্ফোরক, অ্যাসিড ও অস্ত্র। একই সঙ্গে চলছে ভরণ পোষণ সহ নানা সুযোগও। কিন্তু ব্যাংকিং এড়িয়ে চলায় বাংলাদেশ ব্যাংক বা আইনশৃঙ্খলা বাহিনীও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না। বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। সীতাকুণ্ডের জঙ্গি আস্তানা ছায়ানির আত্মঘাতী হামলার পর সিএমপির বোম ডিসপোজাল দল বের করে আনে 5 গ্রাম উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক, হাইড্রোজেন পারক্সাইড এবং 1 গ্রাম অ্যাসিড। প্রতি গ্রাম বিস্ফোরকের দাম কয়েক লাখ টাকা। 90 জেএমবির প্রতিটি আস্তানা থেকেই উদ্ধার হচ্ছে বিস্ফোরক এবং বোমা তৈরির নানা উপকরণ। নতুন নতুন আগ্নেয়াস্ত্র রয়েছে। ঘর ভাড়া করে জঙ্গিদের এনে ভরণ পোষণ দিয়ে আত্মঘাতী হওয়ার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অর্থনীতিবিদরা মনে করছেন বিদেশ থেকেই চলছে জঙ্গিদের অর্থায়ন, আর এই টাকা হুন্ডির মাধ্যমে যাচ্ছে জঙ্গিদের হাতে। অস্ত্র ব্যবসায়ীরা জড়িত হতে পারে, যে বিদেশে তাদেরকে ব্যয় করা হচ্ছে, তারা এই বিস্ফোরক দ্রব্য বাড়িতে পৌঁছাবার পর্যন্ত দায়িত্ব নিয়েছে। সারা দেশে এই এত ব্যক্তি কে কে জঙ্গির প্রতি সহানুভূতি আছে এবং সেই কাজে জড়িত হচ্ছে, এটার তো একটা লিস্ট লাগবে। জঙ্গিদের নানা কৌশলের কারণে অর্থায়ন প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারছে না আইন শৃঙ্খলা বাহিনী। বৃহত্তর চট্টগ্রামে দীর্ঘদিন ধরে জঙ্গি বিরোধী অভিযান চললেও এখন পর্যন্ত অর্থায়নের সাথে সম্পৃক্ত কাউকে চিহ্নিত করা যায়নি। এত বেশি ট্রানজাকশনের মাধ্যমে টাকাটা এক জায়গা থেকে আরেক জায়গায় হস্তান্তরিত হয়, যেটা একেবারেই খুব মাইনুটলি এবং খুব ভালোভাবে যদি এটা না দেখা হয়, তাহলে এটা বের করা খুব জটিল কাজ। কিন্তু ওইটা বের করাটা জন্য একেবারে ডেডিকেটেড টিম লাগবে। এদিকে জঙ্গি অর্থায়ন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নিতে, সন্দেহজনক লেনদেন চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সাসপিশিয়াস ট্রানজাকশন হওয়া মাত্র কোনো ব্যাংকগুলো যদি হয়ে থাকে তাহলে বাংলাদেশ ব্যাংকে বিএবআই জানাবে এবং জানাইলে সেই সমস্ত অ্যাকাউন্ট বন্ধ করা হয় এবং ব্যবস্থা নেওয়া হয়। জঙ্গি অর্থায়ন রোধে 2002 সালের জুন মাসে গঠন করা হয় বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFII।
আইইউ বাংলাদেশ ব্যাংকের মানি লন্ডারিং বিভাগকে 2012 সালে এই ইউনিটে সংযুক্ত করা হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী প্রায় 1200 সন্দেহজনক ব্যাংক হিসাব চিহ্নিত করেছে এই ইউনিট। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এই মুহূর্তে মৌলভীবাজারের বড়হাটের জঙ্গি আস্তানায় চলা অপারেশন ম্যাক্সিমাস নিয়ে ব্রিফ করছেন কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মইনুল ইসলাম। আমরা এখন সরাসরি সেখানে চলে যাচ্ছি। আমরা টেকনোলজির সাহায্যে পরীক্ষা করে দেখেছি যে এইখান থেকে গিয়ে ওখানে তারা ঘটিয়ে আবার এখানে ফেরত আসতে পেরেছিল। তো সেই দিক থেকে আমরা বুঝতে পেরেছিলাম যে এখানে শক্তিশালী বোমা সহ বেশ কিছু এক্সপ্লোসিভস এবং এক্সপ্লোসিভ এক্সপার্ট এবং এই ধরনের কাজে একজন আপার মিড লেভেলের, অন্তত খুব হাই লেভেলের না হলে আপার মিড লেভেলের কোনো জঙ্গি সে এখানে রয়েছে। তো আমরা এর আগেই আমরা জানতে পেরেছিলাম যে যেখানে 3 জন অবস্থান করছে, 2 জন পুরুষ এবং 1 জন মহিলা। তার ভিতরে যে এই ঘটনাটি সংগঠিত করেছে অর্থাৎ সিলেটে গিয়েছে এবং এসেছে তাকে তার এখানে উপস্থিতিটা আমরা কনফার্ম করতে পেরেছিলাম। তো সেই দিক থেকে যে কারণে যেহেতু এখানে গতকালও বলেছিলাম যে এখানে একাধিক ভবন, নির্মাণাধীন ভবন সহ একাধিক ভবন এবং অনেকগুলো কক্ষ রয়েছে এবং তারা বিভিন্ন জায়গায় এক্সপ্লোসিভস সেইভাবে সেট করে রেখেছিল। এবং পরশুদিন প্রথম দিনেই যখন পুলিশের উপস্থিতি টের পেয়েই কিন্তু একজন মহিলা বিল্ডিং এর ছাদে উঠে 2টো গ্রেনেড নিক্ষেপ করেছিল, তার একটা বিস্ফোরিত হয়েছিল আর একটা এখন পর্যন্ত অবিস্ফোরিত হয়ে ধান খেতে পড়ে আছে। এবং ধান খেতে যেখানে বিস্ফোরণ ঘটেছিল সেখানে আপনারা দেখেছেন যে অনেকটা জায়গা নিয়ে কাদা পানি, তারপরেও একেবারে মানে অর্থাৎ ধ্বংস ক্ষমতাটা বোঝা যাচ্ছে। সেই কারণে আমরা আমাদের যে কমান্ডো দল, সোয়াট কমান্ডাররা, সোয়াট সদস্যরা তারা খুব সন্তর্পণে এবং সতর্কতার সাথে এগিয়ে যাচ্ছিল। আমরা ইতোমধ্যে বাংলাদেশ পুলিশের 9 জন, লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদ সহ মোট 9 জন সদস্যকে জঙ্গি দমনে হারিয়েছি। ফলে সেই স্মৃতিটা এবং সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই আমরা খুব সতর্কতার সাথে এবং আমরা জানি যে মৌলভীবাজারের আশেপাশে যারা রয়েছেন তাদের কষ্ট হয়েছে, এখানে 144 জারি ছিল, তাদের অনেক কষ্ট হয়েছে, কিন্তু তারপরও নিরাপত্তার খাতিরে যারা অভিযান করছেন তাদের নিরাপত্তার খাতিরে, পাশাপাশি আশেপাশে যারা সাধারণ মানুষ আছেন তাদের নিরাপত্তার খাতিরে তাদের একটু কষ্ট দিয়েছি। কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল একটু সময় নিয়ে হলেও অপারেশনটা কোনো ক্ষয়ক্ষতি ছাড়া আমরা সম্পন্ন করব। সেই ক্ষেত্রে আমাদের যেহেতু ওই ঘটনা একটা বড় ঘটনা তারা ঘটিয়েছে, জীবিত ধরার আমাদের ইচ্ছা ছিল, যে কারণে আমরা বারবার তাদেরকে আহ্বানও করেছিলাম সারেন্ডার করার জন্য, কিন্তু অবশেষে তারা সারেন্ডার না করায় বরং উল্টা আমাদেরকে, আপনার বিস্ফোরণের শব্দ শুনেছেন কাল অনেকবার, যখনই আমরা কাছে যাওয়ার চেষ্টা করেছি, সোয়াট কমান্ডাররা, সোয়াট দল যখন কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছে তখনই তারা ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটিয়েছে। তো সেই সব মিলিয়ে কালকে যখন সন্ধ্যা 7টায় আমরা আনুষ্ঠানিকভাবে গতকালকের মতো অপারেশন স্থগিত করলাম। তারপর সোয়াট সদস্যরা যখন এখানে এসেছিল তখন আমরা দেখলাম যে তারা এই সোয়াট সদস্যদের হামলার উদ্দেশ্যে আরো 2টি গ্রেনেডের বিস্ফোরণ ঘটিয়েছে। এই শক্তিশালী বিস্ফোরণে আমরা ভবনে ধোঁয়া উঠতে দেখেছি, আমাদের ধারণা ছিল যে আগুন ধরে গেছে। তো আজকে আমরা ভবনে প্রবেশ করে যখন আমরা নিশ্চিত হলাম যে অভিযানে তাদের কিল্ড ইন অ্যাকশন অর্থাৎ অভিযান তারা নিহত হয়েছে, তখন আমরা যখন ভিতরে ঢুকলাম তখন কিছু পুরা অর্থাৎ আগুন যে ধরেছিল স্থানীয়ভাবে একটা রুমে সেটি আমরা দেখতে পেলাম, অর্থাৎ যেখানে ফুটিয়েছিল সেখানে। আর আমরা এখানে 3টি ডেড বডি দেখেছি, 2 জন পুরুষ এবং 1 জন মহিলা। তো আমাদের তথ্য ছিল যে 3 জন রয়েছে, তো সেই 3 জনকেই আমরা পেয়েছি এবং তাদের ভিতরে 1 জনকে আমরা মোটামুটি নিশ্চিত যে সে সিলেটের ঘটনার সাথে সরাসরি জড়িত ছিল। সিলেটের ঘটনাটা তার নেতৃত্বে সেই ঘটিয়েছে, সাথে অন্য কেউ থাকতে পারে, সাথে যে আরেকজন পুরুষ মারা গেছে সেও হতে পারে অথবা অন্য কেউ থাকতে পারে, সেটি আমাদের জানা নেই। তো এটি আমরা মনে করি আমাদের এই যে কর্মকর্তা তথা সাধারণ 4 জন, যাদের ভিতরে একজন ইন্টারমিডিয়েট পরীক্ষার্থীও ছিল, তাদের হত্যাকাণ্ডের জন্য যারা দায়ী তাদেরকে এই হত্যার যে তাৎক্ষণিক বিচার সেটি হয়তো ন্যাচারালি সৃষ্টি হয়ে গেছে। আমাদের উদ্দেশ্য ছিল তাদের ফাঁসির কাস্টে ঝুলানো, সেটি আমরা পারিনি। কিন্তু এটি আমরা মনে করি যে এই অভিযানটি
এই অভিযানটি আমাদের 3 জন কর্মকর্তা সহ 4 জন সাধারণ মানুষ সহ মোট 7 জন মারা যাওয়ার পরে এই অভিযানটি আমাদের সন্ত্রাস দমন বিরোধী অভিযানের একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে ভবিষ্যতে। পাশাপাশি আমি আপনাদের মাধ্যমে, যেহেতু আমি সুযোগ পেয়েছি, সুযোগ নিতে চাই যে এখানে যারা বাড়িওয়ালা আছেন, যারা সাধারণ মানুষ আছেন, তারা যদি এগিয়ে আসেন তাহলে এই সমস্ত কতিপয় ধর্মবিরোধী, দেশ বিরোধী, মানবতা বিরোধী জঙ্গিদের দমন করা কঠিন হবে না। বাড়িওয়ালারা যদি সতর্ক হন, সাধারণ মানুষ যদি সতর্ক হন, তারা যদি খোঁজ খবর রাখেন আশেপাশে, কারণ আপনারা দেখেছেন যেখানে একটা জঙ্গি আস্তানা চিহ্নিত হয় আশেপাশে মানুষের কতটা ভোগান্তি, মানে আপনি যদি ঝুঁকি বাদও দেন অনেক ধরনের কিন্তু ভোগান্তি হয় অভিযান পরিচালনাকালে। তো সেই বিষয়টা মাথায় রেখে সকলে এগিয়ে আসবেন এবং এই জঙ্গিবাদ বিরোধী যে অভিযান, কাউন্টার টেররিজম ইউনিট তথা বাংলাদেশ পুলিশের যে অভিযান চলছে সেই অভিযানটিতে আপনারা ভূমিকা রাখবেন এবং এর মাধ্যমেই আমরা সম্মিলিতভাবে এই সমস্ত পথভ্রান্ত ধর্মবিরোধী জঙ্গি গোষ্ঠীকে নির্মূল করতে পারবো বলে আমরা আশা করছি। সেই সাথে আমি আবারও ধন্যবাদ জানাতে চাই, স্যার বলেছেন আপনারা যারা অনেকে ঢাকা থেকে এসেছেন, কেউ স্থানীয় এই এলাকার মানুষ আছেন, কেউ সিলেট থেকে এসেছেন, আপনারা যে আমাদের মতোই বা আমাদের চাইতে অনেক বেশি কষ্ট করে এই পুরো ঘটনাটি কাভার করছেন এবং আমাদেরকে সর্বরকম সহযোগিতা করছেন, সেই জন্য আপনাদের কাছে আমরা আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। একটা ঘটনা ঘটলে কিন্তু সেটা আপনাদের উপর হতে পারে, আমাদের উপর হতে পারে। আমাদের 3 জন কর্মকর্তা মারা গেছে, ওখানে আপনাদেরও কেউ থাকতে পারতো। সেই ক্ষেত্রেই আপনাদেরকে একটু সতর্ক থাকতে হবে কাভারেজ কালে, এবং আপনাদের সতর্কতার জন্যই অনেক সময় আমরা কিছু পদক্ষেপ নেই যেগুলো আপনারা নিরাপত্তার খাতিরে মেনে নিয়েছেন। এই ক্ষেত্রে আমরা দেখেছি, সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আমাদের এই অভিযানের সাথে, যদিও অভিযানটি করেছে কাউন্টার টেররিজম ইউনিটের সোয়াট এবং বোম ডিসপোজাল, কিন্তু মৌলভীবাজার জেলা পুলিশের সহযোগিতা ছাড়া, তাদের সার্বিক সহযোগিতা ছাড়া এই অভিযানটি পরিচালনা করা কোনোভাবেই সম্ভব হতো না। সেই জন্য মৌলভীবাজার জেলাকে, সিলেট ডিআইজি মহোদয়কে, এডিশনাল ডিআইজি মহোদয় এবং অন্যান্য যারা এই সংশ্লিষ্ট সকলকে কাউন্টার টেররিজম ইউনিটের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি অন্যান্য বিভাগ যেমন ফায়ার সার্ভিস, তারপরে হেলথ ডিপার্টমেন্ট অর্থাৎ সিভিল সার্জনের স্টাফেরা যেভাবে এখানে কাজ করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের ক্রাইম সিন ইউনিট, ক্রাইম সিন হাতে পাওয়ার আগেই সিআইডি থেকে তারা চলে এসেছেন, পিবিআই থেকে এসেছেন, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে আপনাদের সহযোগিতা জঙ্গি দমনে অব্যাহত থাকবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই অপারেশন ম্যাক্সিমাসের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। মৌলভীবাজারের বড়হাটে চলা অপারেশন ম্যাক্সিমাস সমাপ্ত হয়েছে। সেখানে 3 জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছেন কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। এতক্ষণ তিনি মৌলভীবাজারের বড়হাট এলাকায় ব্রিফ করছিলেন এই অপারেশন ম্যাক্সিমাস নিয়ে। সময় সংবাদে আরো থাকছে, নিউমোনিয়ার চিকিৎসায় নিয়ন্ত্রিত মাত্রায় অক্সিজেন দেওয়ার প্রযুক্তি আবিষ্কারের দাবি আইসিডিডিআরবির, আশা সরকারি পৃষ্ঠপোষকতার। এবং দেশের প্রথম বর্জ্য প্রক্রিয়াজাত কেন্দ্র যশোরে উৎপাদিত বায়োগ্যাস বিক্রি হবে বাণিজ্যিকভাবে, পরিচ্ছন্ন নগর গড়তে এই উদ্যোগ, দাবি পৌর কর্তৃপক্ষের। বিভিন্ন দেশের নারী সংসদ সদস্যদের বৈঠকের মধ্য দিয়ে শুরু হলো ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন আইপিইউ এর 136তম সম্মেলন। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ফোরাম অফ উইমেন পার্লামেন্টারিয়ানের বৈঠক শুরু হয়। জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর দীপুমণি ও আইপিইউ এর সভাপতি সাবের হোসেন চৌধুরীর উপস্থিতিতে বৈঠকে অংশ নেন বিভিন্ন দেশের নারী সাংসদরা, যেখানে রাজনীতি ও সরকারের নারীর অংশগ্রহণ, চ্যালেঞ্জ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বক্তারা। 132টি দেশের সংসদীয় প্রতিনিধি দল সহ প্রায় 164টি প্রতিনিধি দলের অংশগ্রহণে এবারের সম্মেলনকে দেশের ইতিহাসের সবচেয়ে বড় কোনো আন্তর্জাতিক সম্মেলন বলছেন আয়োজকরা। সন্ধ্যায় সংসদ ভবন থেকে 5 দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
gender equality is possible, and we are committed to working towards gender equality. And লিঙ্গ সমতা অবশ্যই সম্ভব এবং আইপিইউ এর সমতা প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। নারী নেতৃত্ব যে এখন আর অসম্ভব নয় বাস্তবতা তা বাংলাদেশে প্রমাণিত হয়েছে। আমরা কৃতজ্ঞ সেই মহিষী নারীর প্রতি যে এই বিষয়টি প্রমাণ করেছে। চারটা স্থায়ী কমিটি আছে আইপিইউর মধ্যে, তারপরে এই ফোরামটি আছে, আবার ইয়াং পার্লামেন্টারিয়ানসদের নিয়ে আরেকটা আছে। তো তারা সবাই তাদের যে নিয়মিত যে এজেন্ডা সেগুলো নিয়ে তারা আলাপ করবে, এমন সাইমালটেনিয়াসলি এটা চলবে। আরেকটা হচ্ছে জেনারেল ডিবেট, যেটা হচ্ছে আপনার বৈষম্যের উপরে। আরেকটা আপনারা লক্ষ্য করবেন সেটা হচ্ছে একটা ইমার্জেন্সি আইটেম, মানে যে কোনো একটা জরুরি বিষয়ে যেটার উপরে ভোটাভুটি হবে, এক এক দেশ এক এক প্রস্তাব দিবে। এই মুহূর্তে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আছেন রিপোর্টার এহসান জুয়েল। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুয়েল, কবির, ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের 5 দিনব্যাপী এই সম্মেলনের প্রথম দিনের প্রথম অধিবেশনটি কিন্তু এর মধ্যে কিছুক্ষণ আগে অর্থাৎ 12টা নাগাদ শেষ হয়ে গিয়েছে। এই অধিবেশনটির মূলত বিষয় ছিল ওমেন পার্লামেন্টারি ফোরামের এই একটি বৈঠক, যেটিতে নারীর ক্ষমতায়ন নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের সংসদীয় কাঠামোতে নারীর ক্ষমতায়ন কতটুকু হয়েছে, কি কি প্রতিবন্ধকতা ছিল এবং কিভাবে সামনের দিনগুলোতে আরো বেশি এগিয়ে নেওয়া যায় সে বিষয়টি নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। আপনাকে একটু জানিয়ে রাখি কবির যে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন বা আমরা সংক্ষেপে যেটিকে আইপিইউ বলছি সেটির কিন্তু 136তম সম্মেলনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকায়। শুরু হয়ে গিয়েছে আজ সন্ধ্যা নাগাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। তবে এর মধ্যেই কিন্তু আজ সকাল 9:30 থেকে একটি অধিবেশন হয়ে গিয়েছে এবং দুপুর 2টায় দ্বিতীয় অধিবেশনটি রয়েছে। সেই দ্বিতীয় অধিবেশনটিও কিন্তু নারীর ক্ষমতায়ন বিষয়ে আলোচনা হবে। আপনাকে বলে রাখি কবির যে 1972 সালে রোম সম্মেলনের যোগ দেওয়ার মধ্য দিয়েই বাংলাদেশ এই আইপিইউতে তার কার্যক্রম শুরু করে এবং আজকের এই সম্মেলনে 130টি দেশের প্রায় 650 জন সংসদ সদস্য অংশ নিয়েছেন। এর মধ্যে 53 জন রয়েছেন সংসদের স্পিকার। এছাড়া আজকে যে সকালে অধিবেশনটি হয়েছে সেটিতে 207 জন মহিলা সংসদ সদস্য অংশ নিয়েছিলেন। সবকিছু মিলে বাংলাদেশের জন্য এটি অনেক বড় ধরনের একটি আয়োজন, যে আয়োজনটি করতে পেরে বাংলাদেশে কিন্তু এখানে ব্যাপক এক ধরনের প্রস্তুতি ছিল, বেশ কিছুদিন ধরে প্রস্তুতি ছিল এবং সম্মেলনটি যেহেতু শুরু হয়ে গেছে এটি চলবে 5 এপ্রিল পর্যন্ত। আর বাংলাদেশ এই সম্মেলনের মাধ্যমে কিন্তু বাংলাদেশের যে অর্থনৈতিক উন্নয়ন হয়েছে, বাংলাদেশের যে রাজনৈতিক এক ধরনের পরিবর্তন চলছে, বিভিন্ন বিষয় কিন্তু বিভিন্ন দেশের কাছে তুলে ধরার চেষ্টা করবে। আর এই সম্মেলনের মূল প্রতিপাদ্য করা হয়েছে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যকে কিভাবে দূর করা যায়, বিশ্বব্যাপী যে সন্ত্রাস ও জঙ্গিবাদকে কিভাবে দূর করে এগিয়ে নেওয়া যায়, সবগুলো দেশ একসঙ্গে কাজ করতে পারে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু বিভিন্ন দেশের সংসদ সদস্যরা বাকি অধিবেশনগুলোতে আলোচনা করবেন। কবির, এই ছিল এখানকার সবশেষ খবর। ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন বা আইপিইউ এর সম্মেলন চলছে ঢাকায়, সে বিষয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে জানাচ্ছিলেন সহকর্মী এহসান জুয়েল। 1 থেকে 5 এপ্রিল 5 দিনব্যাপী ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন সম্মেলন চলাকালে প্রয়োজন ছাড়া সাধারণ মানুষকে ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করতে অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে সম্মেলন কেন্দ্র এলাকা পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলেন। তিনি আরো বলেন, সম্মেলন উপলক্ষে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 1400 গেস্ট এখানে আসবেন আর আমাদের স্থানীয় সংসদ সদস্য এবং অন্যান্য গেস্টরা এখানে উপস্থিত হবেন। সমস্ত এলাকাটা নিরাপত্তার চাদরের মধ্যে আমরা নিয়ে আসছি। তা আমরা অনুরোধ করব ঢাকাবাসীকে এই 5 দিন তাদের প্রয়োজন ছাড়া তারা রাস্তায় যেন গাড়ি বের না করেন, আর পরীক্ষার সময় যা তারা সহযোগিতা করেন, আমাদের পরীক্ষার্থীরা যেন আবার সময় মতন পরীক্ষা কেন্দ্রে যেতে পারেন, সেই জন্য আমি সবাইকে সহযোগিতা করার জন্য অনুরোধ রাখছি। শ্রীলঙ্কা বাংলাদেশ ওয়ানডে সিরিজের খবর। কলম্বোতে 3 ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে লড়ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। টস হেরে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা পায় স্বাগতিকরা। শেষ খবর পাওয়া পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ 2 উইকেটে 120 রান। একাদশে কোনো পরিবর্তন না এনেই মাঠে নেমেছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজে প্রথমবারের মতো টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা। কিন্তু মাশরাফির সিদ্ধান্তকে ভুল প্রমাণ করে বেশ আগ্রাসীভাবে খেলতে থাকে 2 লঙ্কান ওপেনার। 10 ওভারে স্কোর বোর্ডে 76 রান তোলেন থারাঙ্গা ও গুনাথিলাকা। তবে আক্রমণে এসে নিজের দ্বিতীয় ওভারেই গুনাথিলাকাকে ফেরান মেহেদী মিরাজ। এরপর বেশ আক্রমণাত্মকভাবে খেলা অধিনায়ক থারাঙ্গা 35 রানে ফিরে যান তাসকিনের দারুণ এক ডেলিভারিতে। 87 রানে 2 উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে লঙ্কানরা। তবে মেন্ডিস ও চান্ডিমাল চাপ সামলে দলের ইনিংসকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
পদ্মা সেতুর নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে প্রতি মাসের 1 তারিখে আমরা বিশেষ রিপোর্ট প্রচার করে থাকি। এরই ধারাবাহিকতায় আজও থাকছে নদী শাসনের কাজ নিয়ে একটি রিপোর্ট। পদ্মা সেতুর অগ্রগতিতে অন্যতম প্রধান চ্যালেঞ্জ হয়ে উঠেছে নদী শাসনের কাজ। প্রাকৃতিক নানা প্রতিকূলতায় লক্ষ্য অনুযায়ী এগোনো যাচ্ছে না কাজে। তবে প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, যেটুকু পিছিয়ে গেছে কাজের গতি বাড়িয়ে তা পুষিয়ে নেওয়া হবে। এই কাজে আগে শুধু চীনের বিশেষজ্ঞরা কাজ করলে এবার অন্যান্য দেশ থেকেও নিয়োগ দেওয়া হচ্ছে বিশেষজ্ঞদের। প্রকল্প এলাকা ঘুরে এসে রিপোর্ট এহসান জুয়েলের, ছবি তুলেছেন সাইফুল ইসলাম। বর্ষায় প্রমত্তা পদ্মা এখন অনেকটাই শান্ত, সুবোধ বালকের মতো। এই সুযোগে তাই পুরোদমে এগিয়ে নেওয়া হচ্ছে কাজ। মাঝ নদীতে ভাসমান বার্জে ভরাট করা হচ্ছে শত শত বালুর বস্তা। পাড়ের ব্যস্ততার পাশাপাশি দিনরাত যন্ত্র আর মানুষের কর্মব্যস্ততার চিত্র মাঝ নদীতেও। মূলত নদীর গতিপথ নিয়ন্ত্রণ এবং ভাঙন রোধ করাই 8,807 কোটি টাকার নদী শাসন প্রকল্পের উদ্দেশ্য। তবে এখানকার মাটির গঠন এবং বর্ষায় তীব্র স্রোতের কারণে বেশ পিছিয়ে যাচ্ছে নদী শাসনের কাজ। চলতি মাস পর্যন্ত মূল সেতুর কাজ 50 ভাগ শেষ হওয়ার কথা, হয়েছে 40 ভাগ। নদী শাসনের কাজে 48 ভাগ অগ্রগতি হওয়ার কথা থাকলেও হয়েছে মাত্র 28 ভাগ। কাজের দায়িত্বে চীনের সিনো হাইড্রো কোম্পানি থাকলেও নদী শাসনের গতি বাড়াতে এবার অন্য দেশ থেকেও বিশেষজ্ঞরা আসছেন। আমাদের কিছু টেকনিক্যাল চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জের জন্য অলরেডি আমাদের নেদারল্যান্ড থেকে একজন মিস্টার কারবাহাল বলে ভদ্র যমুনা ব্রিজে কাজ করেছেন, উনি আমাদের প্যানেল অফ এক্সপার্ট, উনি আমাদের সাইটে অবস্থান করছে। সিনো হাইড্রোতেও আর কিছু লোক অলরেডি জয়েন করছে এবং তারাও কিছু আদার দেন নন চাইনিজ কিছু এক্সপার্টকে তারা নিয়ে আসতেছে। জাজিরা প্রান্তে নদীর পার রক্ষায়ও শুরু হয়েছে কাজ। শরীয়তপুরের জাজিরা থেকে মাদারীপুরের কাঁঠালবাড়ি পর্যন্ত নির্মাণ করা হচ্ছে 4 কিলোমিটার দীর্ঘ বাঁধ। একই ধরনের 1 কিলোমিটার বাঁধ হবে মাওয়া প্রান্তেও। নির্ধারিত সময় শেষ করতে গেলে কাজের গতি আরো বাড়াতে হবে আমাদের। এখন কাজের গতি আমরা আশা করছি ভবিষ্যতে দিন দিনই বাড়বে এবং এটা কাজের অনুকূল পরিবেশ। 2014 সালের ডিসেম্বরে শুরু হওয়া নদী শাসন প্রকল্পের কাজ হচ্ছে 12 কিলোমিটার এলাকায়। এর মধ্যে মাওয়া প্রান্তে 1.5 কিলোমিটার এবং জাজিরা প্রান্তে রয়েছে 10.5 কিলোমিটার। এখন পর্যন্ত 17 লাখের বেশি 125 কেজি ওজনের এবং 800 কেজি ওজনের প্রায় 4.5 লাখ বালুর বস্তা নদীতে ফেলা হয়েছে। নদী শাসনের কাজটিকে সবচেয়ে দুরূহ হিসাবে বিবেচনা করা হয়, আর তা যদি হয় পদ্মার মতো এমন অশান্ত নদীতে, তবে নিঃসন্দেহে তা আরো বেশি চ্যালেঞ্জিং। গত প্রায় 2.5 বছর ধরে এই কাজটি করে যাচ্ছে সিনো হাইড্রো। পদ্মা সেতু হয়ে যাওয়ার পর আরো অনেক বছর ধরেই নিয়মিতভাবে চালিয়ে যেতে হবে এই নদী শাসনের কাজ। এহসান জুয়েল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। সময় সংবাদে আরো থাকছে, সিলেটে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, 3 জন অস্ত্রসহ আটক, 16 জনকে আসামি করে মামলা দায়ের। এবং বাংলাদেশে জঙ্গিবাদের পুনরুত্থান নিয়ে শঙ্কা, প্রবাসীদের দমনে আরো কঠোর হওয়ার পাশাপাশি নারীবাদী সংগঠনগুলোকে সক্রিয় হওয়ার আহ্বান। রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে বাংলাদেশ ভারত সম্পর্ক শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিশিষ্টজনরা। আমরা এখন সরাসরি সেখানে চলে যাচ্ছি। যদি অন্য দেশ থেকে আনতাম তাহলে আরো অনেক বেশি ঘাটতি হতো, কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমাদের রপ্তানি করার যোগ্য পণ্য তো বেশি, কয়েকটি মাত্র পণ্য, আর যে পণ্যটি আমরা রপ্তানি করি ভারতে রপ্তানি করি তৈরি বিষয়। তো কাজেই আমাদের এই দিকে যেটা করা উচিত, আমাদের অন্য পণ্যর দিকে নজর দিতে হবে যেগুলি আমরা রপ্তানি করতে পারি, আর শুল্কমুক্ত প্রায় সব বিষয়, প্রতিরক্ষা সংক্রান্ত কয়েকটি বাদে বলে সবগুলোই শুল্কমুক্ত বানাতে। কিন্তু সেটার সমস্যা যেটা হচ্ছে শুল্ক বহির্ভূত যে প্রতিবন্ধক, সেগুলো নিয়ে আরো বিশেষ করে আমাদের আলোচনা করা হচ্ছে। বিনিয়োগের দিকে ভারতীয় বিনিয়োগ বাংলাদেশে অনেক আছে, বেশ কিছু আছে। এক সময়ে আমাদের বিনিয়োগ ভারতে করা যেত না, সেটা কোনো তাদের এটা অনুমতি দিত না, কিন্তু ইদানিং দেওয়া সুযোগ হয়েছে। তো সেটা আমরা কতটা বাইরে করবো সেটা অন্য বিষয়, কিন্তু ভারতীয় বিনিয়োগ যে এখানে অর্থনৈতিক অঞ্চলগুলো হচ্ছে, ভারত একটি অঞ্চল তাদেরকে দেওয়া হয়েছে, তারা সেটা উন্নয়ন ঘটাবে, তারা আরেকটা চেয়েছে আমি জানি। তো কাজে এখানে বিনিয়োগের একটা সুযোগ আছে, কারণ অর্থনৈতিক অঞ্চল হলে পরে আমাদের কৃষির সমর্থনে টেকসই উন্নয়নের পথে যদি আমরা এগিয়ে যেতে চাই তাহলে কিন্তু দরকার আছে। অন্যান্য দেশও করছে, আমরাও করছি, নিজেরাও করছি, এবং ভারতও এখানে করছে।
টেকসই উন্নয়নের ব্যাপারে কতগুলো বিষয় আমাদের দরকার, সেদিকে আমাদের নজর দিতে হবে। সেটা একটা বিষয় হচ্ছে যে জনসক্ষমতার ব্যাপার। এইখানে আঞ্চলিক সহযোগিতার সুযোগ রয়েছে অনেক। কিছু কিছু আমার মনে হয় চুক্তি হয়েছে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে, নানান শিক্ষা এবং গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে, সেটাকে আরো সম্প্রসারিত করা উচিত। আর আমাদের যে প্রযুক্তির বিষয়, এটা একেবারে সামনে নিয়ে আসতে হবে। প্রযুক্তি সহযোগিতা দরকার। অনেকগুলো সমস্যা ভারত সমাধান করেছে, অনেকগুলি সমস্যা আমরা সমাধান করেছি। যেমন ঘূর্ণিঝড়ের ব্যাপারে আমরা পৃথিবীতে নেতৃত্ব দিচ্ছি, কাজে এখান থেকে তারা শিখতে পারে। তারপরে তাদের কাছ থেকে আমরা অনেকগুলো জিনিস শিখতে পারি এবং নতুন নতুন উদ্ভাবন ভারতে হচ্ছে, বাংলাদেশে হচ্ছে, কৃষির ক্ষেত্রে হচ্ছে, পানি ব্যবস্থাপনার ক্ষেত্রে হচ্ছে এবং অন্যান্য ক্ষেত্রে হচ্ছে। সেগুলোতে আমরা একসঙ্গে কাজ করতে পারি। তো কাজেই আমরা এক জায়গায় আমাদের চকটা নিবদ্ধ। আর এটি আমি মনে করি যে এই পুরো বিষয়গুলো সামনে নিয়ে এসে, আর ইতিমধ্যে তো আমাদের অর্জন অনেক হয়েছে, প্রত্যাশা অবশ্যই অনেক আছে। সবচেয়ে বড় অর্জন আমি মনে করি সাম্প্রতিককালে সেটা হচ্ছে যে স্থল সীমানার যে সমাধানটা করেছি। আমরা আগে যখন আলোচনা করতাম ঘুরে ঘুরে ওখানেই চলে আসতাম যে ওটা হয় নাই তো আর কিছু হবে না। সমুদ্রেরটাও যেভাবেই হোক সেটাও সমাধান হয়েছে। কাজেই আমাদের বড় প্রতিবন্ধকতা কয়েকটি নাই, সুতরাং আমরা এগিয়ে যাওয়ার সুযোগ সুযোগ পিসটাকে যেন আমরা ভারতের জন্য না বানাই। আমি আশা করি মমতা ব্যানার্জি দেখতে পারবেন বিষয়টি, যে তাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা অত বেশি নেই, বরং এটা তার রাজনীতি। এটা কিন্তু আসলে পানির ব্যবস্থাপনার দিক থেকে, আমি পানি নিয়ে বহুদিন থেকে কাজ করি, আমি জানি। সুতরাং সেটা আশা করি, কিন্তু রাজনীতি তো ভিন্ন জিনিস, রাজনীতির জন্য হয়তো সেটা হচ্ছে না, কিন্তু আমরা সেটাকে আমাদের অবস্থানটা তুলে ধরবো, কিন্তু সেটাতে সীমাবদ্ধ থেকে কিছুই হয়নি বা কিছুই করা যাবে না, সেই মানসিকতা থেকে আমাদের বাড়িয়ে। রাজধানীর হোটেল লেক শোরে চলছে বাংলাদেশ ভারত সম্পর্কের বিষয়ে সেমিনার। সেখানে বক্তব্য রাখছেন বিশিষ্টজনরা। আমরা তখন সরাসরি সেখানে ছিলাম। সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সফররত ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল বিপিন রাওয়াত। সকালে ঢাকা সেনানিবাসের সদর দপ্তরে সাক্ষাৎকালে তারা পরস্পর কুশল বিনিময় করেন। এ সময় দুদেশের সেনাবাহিনীর বিদ্যমান প্রশিক্ষণ ও পেশাগত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা। এর আগে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেনারেল বিপিন রাওয়াত। এরপর সেনাকুঞ্জে সেনাবাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। 3 দিনের সফরে গত 31 মার্চ ঢাকায় আসা 6 সদস্যের প্রতিনিধি দলটির 2রা এপ্রিল ঢাকা ত্যাগের কথা রয়েছে। রাজশাহীর বাগমারায় 13 বছর আগে 1 এপ্রিল নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবির উত্থান হয়। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে বাংলা ভাই সহ শীর্ষ নেতাদের মৃত্যুদণ্ডের মাধ্যমে সংগঠনটির প্রকাশ্য কার্যক্রম বন্ধ হলেও গত বছর থেকে আবারও দেশব্যাপী জঙ্গি কর্মকাণ্ড চালানো শুরু করে নব্য জেএমবি। স্থানীয়দের অভিযোগ, বাংলা ভাইয়ের সহযোগীরা নিখোঁজ ও আত্মগোপনে থেকে সাংগঠনিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। আর পুলিশ কর্মকর্তারা বলছেন জেএমবি সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। সাইফুর রহমান রকির রিপোর্ট, ক্যামেরায় ছিলেন হাবিবুর রহমান পাপ্পু। গত বছর ঢাকার হলি আর্টিজানে জঙ্গি হামলার মধ্য দিয়ে পুলিশের ভাষায় নব্য জেএমবির শীর্ষ নেতারা নিজেদের শক্তি প্রদর্শন করে। এরপর একে একে কিশোরগঞ্জের শোলাকিয়া, রাজধানীর দক্ষিণখানের পূর্ব আশকোনার সূর্যভিলা, চট্টগ্রামের সীতাকুণ্ড, সিলেটের শিববাড়ি আতিয়া মহলের পর মৌলভীবাজার ও কুমিল্লায় নিজেদের অবস্থান জানান দেয় উগ্রবাদী এই সংগঠনটি। সর্বহারা দমনের নামে 2004 সালের এদিন রাজশাহীর বাগমারায় আত্মপ্রকাশ ঘটে জেএমবির। সে সময় বাংলা ভাই ও তার সহযোগীরা হামিরকুচ্ছায় টর্চার সেল তৈরি করে প্রকাশ্য দিবালোকে মানুষ হত্যা, গুম, নির্মম নির্যাতন ও চাঁদাবাজির মাধ্যমে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করে। নওগাঁর আত্রাই, রানীনগর, নাটোরের নলডাঙ্গা ও রাজশাহীর বাগমারায় প্রায় অর্ধশত নিরীহ মানুষকে হত্যা করে তারা। জেএমবির নির্যাতনে অনেকে পঙ্গুত্ব বরণ করে। সেসব স্মৃতি মনে করে এখনো শিউরে ওঠেন অনেকেই। ওই সময় এমন ভাবে নির্যাতন করছে যে উপত্যকা টাঙ্গা হাতুড় দিয়ে পিটাইছে, এখনো সেগুলো কথা মনে পড়লে অত্যন্ত ভয় পাই। চাঁদা চাইছিল, না দেওয়ার কারণে তখন মনে করেন যে ওই বাংলা ভাইয়ের লোকজন আমাকে ওই এলোপেতালি ভাবে মেরে রাস্তায় ফেলে রেখে গেছে। 2007 সালে বাংলা ভাই সহ জেএমবির শীর্ষ নেতাদের ফাঁসির পর দুর্বল হয়ে যায় সংগঠনটির কার্যক্রম।
সে সময় মামলায় সাজাপ্রাপ্তরা বিচারের আওতায় আসলেও প্রকৃত অনেক জেএমবি সদস্য এখনো পুলিশের ধরাছোঁয়ার বাইরে থাকায় ক্ষুব্ধ এলাকাবাসী। এখনো তারা অনেকে ঘুরে বেড়ায়, প্রকৃত যারা তারা দেখা যায় যে কোনো মামলায় এক সময় ছিল, এখন তাদের তালিকায় নাই। অনেকে জেএমবি তালিকায় ভুক্ত হবে, এই সময় দেখা যায় তারা চালাক লোক, আগে টাকা পয়সা দিয়ে নাম ধাম কেটে নিছে। জেএমবির একজন হচ্ছে সভাপতি, আর তাই এখন ঘুরে বেড়াচ্ছে, ওপেন ভাবে ঘুরে বেড়াচ্ছে। অবশ্য জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা বলছেন, গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি জেএমবি সদস্যদের গ্রেপ্তারে তৎপর তারা। জঙ্গির যে কার্যক্রমটা সেটা নিয়ন্ত্রণে যে রাখার যে কৌশলটা সেটা আমরা অবলম্বন করছি, আর যেখানে জঙ্গি সংশ্লিষ্টতা কিংবা পাওয়া যাচ্ছে সেখানে আমাদের অভিযান পরিচালনা হচ্ছে। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বর্তমানে 64 জন জেএমবি সদস্য বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। সম্প্রতি বাংলাদেশে জঙ্গিবাদের পুনরুত্থানের শঙ্কা প্রকাশ করেছেন ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। জঙ্গি দমনে সরকারকে আরও কঠোর হওয়ার পাশাপাশি নারীদের জঙ্গিবাদে নিরুৎসাহিত করতে এবং তাদের সচেতনতার জন্য দেশের নারীবাদী সংগঠনগুলোকে আরও বেশি কাজ করার আহ্বান জানিয়েছেন তারা। ফ্রান্স থেকে আরও জানাচ্ছেন লুৎফর রহমান বাবু। বাংলাদেশে সাম্প্রতিক সময়ে জঙ্গি হামলা এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর একের পর এক জঙ্গি আস্তানায় অভিযানের খবরে শঙ্কিত হয়ে পড়েছেন ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। বিশেষ করে দেশে বসবাসরত পরিবার পরিজন ও আত্মীয় স্বজনের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তারা। আমরা আসলে আতঙ্কিত, কারণ আমাদেরও ফ্যামিলি, মা বাবা, আত্মীয় স্বজন, ভাই বোন আছে। তো আমরা সবসময় শঙ্কিত থাকি যে কোন সময় আবার কোথায় বাংলাদেশে আবার বিভিন্ন এই জঙ্গি হামলা হয়। তো আমরা চাই যে সরকার এটা যেন জোরালো পদক্ষেপ নিয়ে এটা দমন করে। জঙ্গিবাদ থেকে উত্তরণে যুব সমাজকে সচেতন করার পাশাপাশি সরকার ও সমাজের আরও বেশি দায়িত্ব পালন করা প্রয়োজন বলে মনে করছেন কেউ কেউ। বাংলাদেশে গত কয়েকদিন ধরে যেভাবে জঙ্গিরা বিভিন্ন জায়গায় আঘাত হানছে, এটা অত্যন্ত লজ্জাস্কর ব্যাপার। আমরা প্রবাস থেকে বাঙালিরা ধন্যবাদ জানাই বাংলাদেশ সরকারকে। জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের গৃহীত পদক্ষেপকে আমরা প্রবাসীদের পক্ষ থেকে সমর্থন জানাই এবং এই যুদ্ধ আরো বেগবান করা হোক। এদিকে নারীদের জঙ্গিবাদে সম্পৃক্ততায় উদ্বেগ প্রকাশ করে তাদের সচেতনতার জন্য দেশের নারী সংগঠনগুলোকে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশি নারীরা। ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে জঙ্গিবাদের দিকে নিয়ে আসা হচ্ছে। তারা মনে করে হয়তো তারা এই জঙ্গিবাদ করলে বেহেশত পাবে, মরে গেলে বেহেশত পাবে। আসলে এটা ভুল ধারণা। ইসলামের সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক কখনোই ছিল না, এখনো নাই। সরকারের কঠোরতা এবং সচেতনতার মধ্য দিয়ে জঙ্গিবাদ নির্মূল হোক, এমনটাই প্রত্যাশা করছেন ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। সরকারের কঠোরতা এবং সচেতনতার মধ্য দিয়ে জঙ্গিবাদ নির্মূল হোক, এমনটাই প্রত্যাশা ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদের। বাবু, সময় সংবাদ, ফ্রান্স। বাংলাদেশ শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ প্রসঙ্গ। এই মুহূর্তে কলম্বোতে আছেন আমাদের সহকর্মী হুমায়ুন কবির রোজ। সবশেষ খবর জানতে আমরা এখন যোগ দিতে চাই, তবে তার আগে আমরা একটু খেলার পরিস্থিতি দেখতে চাই টোয়েন্টি ক্রিকেটের সৌজন্যে। And Captain Mashrafei really giving his fieldsman a bake there. He didn't want to be taken at all. Yeah, out in the boundary. He really was quite vocal to his fieldsman out there. Now that's what we call the good old-fashioned bake by the skipper. Oh, it's a big one. That's when you look at your feet when you've done something wrong. I know that very well from Alan Border, who used to give a rocket better than anyone. 140 for 3. হুমায়ুন কবির রোজের সঙ্গে আমরা সংযুক্তি স্থাপন করতে পারিনি, তবে টেস্ট ক্রিকেটের সৌজন্যে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচের কিছু অংশ এতক্ষণ সরাসরি সম্প্রচারিত হলো এবং 3 উইকেটে 140 রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মৌলভীবাজারের বড়হাটে অভিযান অপারেশন ম্যাক্সিমাস সমাপ্ত ঘোষণা। এক নারীসহ 3 জঙ্গির লাশ উদ্ধার। নিষ্ক্রিয় করা হচ্ছে কুমিল্লায় উদ্ধার হওয়া বোমা। বিদেশ থেকে চলছে জঙ্গি অর্থায়ন। হুন্ডির মাধ্যমেই ঢুকছে টাকা। সন্দেহজনক লেনদেন শনাক্তে নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের। বাংলা ভাইয়ের সহযোগীরাই চালাচ্ছে 90 জেএমবির কর্মকাণ্ড। অভিযোগ নির্যাতিতদের গ্রেফতারে চলছে অভিযান, বলছে পুলিশ।
প্রাকৃতিক প্রতিকূলতায় পিছিয়ে পড়েছে পদ্মা সেতু সংলগ্ন নদী শাসনের কাজ। গতি বাড়িয়ে পুষিয়ে নেওয়া হবে বলছেন সংশ্লিষ্টরা। এবং কলম্বোতে শেষ ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা। আগ্রাসী শুরুর পর লঙ্কান টপ অর্ডারের 3 ব্যাটসম্যানকে ফিরিয়েছেন টাইগাররা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।